আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2023-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো কি বলছে, নিষেকের পর ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে ভ্রূণ গঠিত হয়। এই সময় একটি অস্থায়ী অঙ্গ ভ্রূণ ও মায়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তার মানে নিষেকের পরে আমরা জানি হচ্ছে ভ্রূণ গঠিত হয়। হ্যাঁ, এই ভ্রূণটা যে গঠিত হবে ওর বিকাশে কতগুলো পর্যায় আছে, বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এই ভ্রূণটা গঠিত হবে। এই সময় যে ভ্রূণটা মাতৃদেহের সাথে সংযুক্ত থাকবে একটা অঙ্গের মাধ্যমে, যেটাকে বলবো হচ্ছে অমরা। অমরার মাধ্যমে ভ্রূণ আর মায়ের দেহের ভিতরে হচ্ছে বিভিন্ন পদার্থ হচ্ছে যাতায়াত করে, তারপরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যাওয়া আসা করে, বর্জ্য পদার্থগুলা, তারপরে পুষ্টি উপাদানগুলা এগুলো যাতায়াত করে, অর্থাৎ একটা সম্পর্ক স্থাপিত হয়। তোমরা এরকম দেখছো না, নিউবর্ন বেবিদেরকে যখন সূর্যের নিচে হচ্ছে রোদ দেওয়া হয় তখন ওদের নাভিটা দেখবে অনেক বড় থাকে, যেটা হচ্ছে অম্বিলিকাল কর্ড, যেই নাভির মাধ্যমেই হচ্ছে তোমার ওই অমরার সাথে হচ্ছে কানেকশন ছিল। তার মানে ওই পুষ্টি উপাদানগুলো বর্জ্য পদার্থগুলো যাতায়াত করতে হচ্ছে এই অম্বিলিকাল কর্ডের মাধ্যমে। এরপরে আমাদের ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে দেখো তো, যে হরমোন কাকে বলে, কোন প্রকারের পরাগায়নের নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়। কোন প্রকার বলতে পরাগায়ন হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে পরপরাগায়ন আর একটা হচ্ছে স্বপরাগায়ন। এখন কোথায় হচ্ছে তোমার নতুন বৈশিষ্ট্য পাবো এটা বর্ণনা করা লাগবে। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার ধারাবাহিক পরিবর্তন বর্ণনা করো। তার মানে এখানে হচ্ছে তোমার ওই যে নিষেকের পর থেকে ভ্রূণের যে বিকাশকালীন যে পর্যায়গুলো, ওই সবগুলো পর্যায় হচ্ছে আমাদের আলোচনা করা লাগবে। এরপরে ঘ নম্বরে কি বলছিল, যে ভ্রূণের বৃদ্ধি ও সুষ্ঠু বিকাশে উল্লিখিত অঙ্গের গুরুত্ব। তার মানে একটা ভ্রূণ যে মাতৃ গর্ভে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হবে, ওটা সুষ্ঠু বিকাশের জন্য যে অঙ্গটার কথা বলছে, অর্থাৎ যে অমরাটা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওইটার বর্ণনা হচ্ছে এখানে আমাদের করা লাগবে। চলো এখন যদি আমরা উত্তরে যদি যাই, আমাদের কি বলছিল ক নম্বরে, যে হরমোন কাকে বলে। হরমোন হচ্ছে নালীবিহীন গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস, যে রসটা হচ্ছে তোমার উৎপত্তি স্থল থেকে রক্ত কিংবা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কার্য সম্পাদন করে। অর্থাৎ হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানের কাজ কখনোই সম্পন্ন করে না, ও রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। রক্তের মাধ্যমে কেন পরিবাহিত হয়, কারণ এটা যেহেতু আমরা নালীবিহীন গ্রন্থি বলছি। নালীবিহীন গ্রন্থি বলতে ওর তো পরিবহনের জন্য তাহলে নির্দিষ্ট কোনো নালী নাই বা পথ নাই, তাহলে ও কিভাবে পরিবাহিত হবে, ও হচ্ছে তোমার এই রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে দূরবর্তী স্থানের কার্য সম্পাদন করবে। তাহলে এটাকে আমরা হরমোন বলি, হরমোনকে বাংলায় বলে হচ্ছে প্রাণরস। এবার খ নম্বরে আমাদের কি বলছিল, কোন প্রকারের পরাগায়নের নতুন বৈচিত্র্য সৃষ্টি হবে। নতুন বৈচিত্র্য সৃষ্টি হবে হচ্ছে তোমার পরপরাগায়নে। পরাগায়ন দুই ধরনের হয়। পরপরাগায়ন হচ্ছে এরকম একটা পরাগায়ন পদ্ধতি যেখানে তোমার একই প্রজাতির ভিন্ন দুইটা উদ্ভিদের ফুলের ভিতর পরাগায়ন সম্পন্ন হবে। এখন যেহেতু দুইটা ভিন্ন উদ্ভিদ, একটা উদ্ভিদের বৈশিষ্ট্য আরেকটা উদ্ভিদের বৈশিষ্ট্য, দুইটার কম্বিনেশনে নতুন যে মানে নিষেকের মাধ্যমে নতুন একটা উদ্ভিদ তৈরি হতে পারবে, অথবা ওইটার যে বৈশিষ্ট্যটা ওইটা হচ্ছে দুইজনের কম্বিনেশনে থাকবে, যার জন্য আমরা বলতে পারি যে ওই যে নতুন বৈচিত্র্য সৃষ্টিতে পরপরাগায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। দেখো দুটি ভিন্ন গুণসম্পন্ন গাছের মধ্যে পরপরাগায়ন ঘটে, তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তার নতুন গুণসম্পন্ন হয়। বীজ থেকে যে গাছ জন্মায় তাও নতুন গুণসম্পন্ন হয়। কি জন্য, পরপরাগায়নে হচ্ছে দুইজনের বৈশিষ্ট্য, একটা গাছের বৈশিষ্ট্য আরেকটা গাছের বৈশিষ্ট্য, দুইটা গাছের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কম্বিনেশন ঘটবে, যার জন্য বৈচিত্র্য সৃষ্টি হবে। এখন বৈচিত্র্য সৃষ্টি হওয়াটা আবার দরকারি কি জন্য, বৈচিত্র্য সৃষ্টি যদি না হইতো তাহলে তুমি পরিবেশে কখনোই খাপ খাইয়ে টিকে থাকতে পারতা না। এরপর দেখো উদ্দীপকে উল্লিখিত শুক্রাণু ডিম্বাণু নিষিক্তকরণের ফলে যে জাইগোটটা তৈরি হবে, ওই জাইগোটের বিভাজন বা বিকাশটা আমরা এখন বর্ণনা করব। দেখো প্রথমে একটা শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়, যেটার পদ্ধতিটাকে হচ্ছে নিষেক বলে। এখন নিষেকের পরে ডিম্বাণু একপ্রস্থ ক্রোমোজোমের সাথে আর ওইটার পুংগ্যামেটের একপ্রস্থ ক্রোমোজোম অর্থাৎ হ্যাপ্লয়েড ক্রোমোজোমের হচ্ছে মিলন ঘটে। এরপরে নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে ডিম্বক নালী বেয়ে জরায়ুর দিকে অগ্রসর হয়। এই অবস্থায় প্রায় 36 ঘন্টা পরে নিষিক্ত ডিম্বাণুর বিভাজন শুরু হয়। অর্থাৎ নিষিক্ত হওয়ার পরেও যে জাইগোটটা তৈরি হয়ে থাকলো ওইটা কিন্তু বিভাজন শুরু হবে হচ্ছে তোমার 36 ঘন্টা পরে। এরপরে 72 ঘন্টা পরে যখন আমরা দেখবো তখন ওখানে 16টা কোষ তৈরি হয়ে গেছে দেখবো। তার মানে 36 ঘন্টা পরে হচ্ছে কোষ বিভাজন শুরু হবে, আর 72 ঘন্টা পরে ওখানে 16টা কোষ দেখতে পারবো। এরপরে 4 সপ্তাহ পরে হচ্ছে তোমার ভ্রূণের ভিতরে হৃদস্পন্দন আর মস্তিষ্কের গঠন শুরু হয়। তার মানে ওই 4 সপ্তাহে মানে ভ্রূণটা যখন মাতৃ গর্ভে স্থাপিত হয়
ওর পরে 4 সপ্তাহ পরে হচ্ছে তোমার হৃদস্পন্দন শুরু হয়, যেটা মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে চলতে থাকে। এরপরে 5 সপ্তাহ পরে ভ্রূণের হচ্ছে হাত পা গঠন শুরু হয়, তার মানে মুকুলের মতো হচ্ছে কিছু অঙ্গাণু সৃষ্টি হয়, তার মানে যেগুলো হাত পায়ের সৃষ্টি হচ্ছে। এরপরে 8 সপ্তাহ পরে ভ্রূণের অঙ্গগুলোর বিকাশ ঘটে এবং ছোট আকার হয়, মানে অর্থাৎ যে কোনো জীবের যে ভ্রূণটা ও হচ্ছে পুরাটা দেখতে ওই মানে ওই জীবটার মতো স্ট্রাকচার গঠন করে, কিন্তু ওইখানে হচ্ছে আকারটা ছোট থাকে। এখন মানুষের ক্ষেত্রে ওইটাকে হচ্ছে ফিটাস বলবো। তারপরে পরবর্তী সময়ে ভ্রূণের দৈহিক বৃদ্ধি ঘটতে থাকে, আর 28 সপ্তাহ পরে ফিটাস পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়। ফিটাসের পূর্ণাঙ্গতা প্রাপ্তির পর 38 সপ্তাহ পরে যে ভ্রূণটা মানে পরিপূর্ণ একটা জীব দেহ গঠন করবে, আর ওটা হচ্ছে মানে ভ্রূণের মাথাটা হচ্ছে নিচের দিকে দিয়ে ঘুরে যাবে, মানে অর্থাৎ সে ভূমিষ্ঠ হওয়ার জন্য যখন প্রস্তুত হবে তখন হচ্ছে ভ্রূণের মাথাটা ওই নিচের দিকে ঘুরে যাবে। এভাবে হচ্ছে একটা নিষেকের পরবর্তী থেকে মানে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ভ্রূণের বর্ণনাটা আমরা এখানে করলাম। এরপরে আমাদের ঘ নাম্বারে কি চাইছিল, ঘ নম্বরে বলছিল যে ভ্রূণের বৃদ্ধি আর সুষ্ঠু বিকাশে উল্লিখিত অঙ্গের গুরুত্ব বিশ্লেষণ করো। এখন উল্লিখিত অঙ্গটা হচ্ছে আমাদের অমরা। অমরার মাধ্যমে হচ্ছে তোমার মা যদি কোনো পুষ্টিকর খাদ্য গ্রহণ করে, ওই পুষ্টিটা ভ্রূণের দেহে যায় কিভাবে, এই অমরার মাধ্যমে। এরপরে ভ্রূণ দেহে যদি কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, ওই বর্জ্য পদার্থটা তো ওর দেহ থেকে নিষ্কাশন হওয়া দরকার, ওই নিষ্কাশন হবে কিভাবে, অমরার মাধ্যমে। আবার তোমার যে অক্সিজেন আসা লাগবে ভ্রূণের দেহে, অক্সিজেন এসে ওই কোষগুলাকে জীবিত রাখা লাগবে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে যাতায়াত করবে, ওইটাও হচ্ছে তোমার অমরার মাধ্যমে হবে। দেখো অমরা কি জিনিস, যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃজরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃজরায়ুর টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, সেটাই হচ্ছে অমরা বা গর্ভফুল। ভ্রূণ যখন মানে ভূমিষ্ঠ হয় তখন হচ্ছে এই অমরার আর কাজ থাকে না, ওইটা হচ্ছে দেহ থেকে নিঃসৃত হয়ে যায়। দেখো ভ্রূণের বৃদ্ধির জন্য খাদ্য দরকার, শর্করা, আমিষ, স্নেহ, পানি, খনিজ লবণ, সব খাদ্য মানে পুষ্টিটাই দরকার। যেটা মা যখন ওই পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করবে, ওই পুষ্টিটা হচ্ছে রক্ত থেকে ভ্রূণ মানে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তের মাধ্যমে হচ্ছে ভ্রূণের দেহে প্রবেশ করবে। তারপরে অমরা ফুসফুসের মতো কাজ করে, অমরার মাধ্যমে মায়ের দেহ থেকে ওই ভ্রূণটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করবে এবং ভ্রূণ থেকে কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটবে। এরপরে বিপাকের ফলে যদি কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, ওই বর্জ্য পদার্থ অমরার মাধ্যমে হচ্ছে তোমার মাতৃদেহে আসবে, মাতৃদেহ থেকে নিঃসৃত হওয়ার মাধ্যমে ভ্রূণের যেই বর্জ্য পদার্থ ওইটাও নিঃসৃত হয়ে গেল। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এই যে শারীরবৃত্তীয় যে এই কাজগুলা, এগুলো সম্পন্ন না হলে তো ভ্রূণটা কখনোই হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারতো না। পুষ্টি না পাইলে ও বৃদ্ধি কিভাবে ঘটবে। এরপরে তোমার হচ্ছে আবার সুষ্ঠু বিকাশের জন্য এই যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো, এগুলো তার মানে অবশ্যই দরকারি। তাহলে আমরা বলতেই পারি যে ভ্রূণের বিকাশ আর সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য এই অমরাটার গুরুত্ব অনেকই মানে অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ অমরা না থাকলে তো এই কাজগুলো কিছুই হইতো না। তাহলে উদ্দীপকে আমাদের কি জানতে চাইছিল, যে অমরাটা হচ্ছে ভ্রূণের বৃদ্ধি আর সুষ্ঠু বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এই ভূমিকাগুলো আমরা এখানে বলতে পারছি। এরপরে দেখো, এরপরে হচ্ছে এতটুকুই আমার মনে হয় যে 4 নম্বরের জন্য এতটুকুই এনাফ। এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে তোমরা সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা ধরতে পারা, ওই অনুযায়ী পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজন করা হয়েছে। তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো, এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাই।